Hello and welcome to data communication course. So this is our first lecture, and this first lecture is belongs to the chapter 1 of the data communication book. So we are following our textbooks. So I hope you all checked what books we are following. So the name of this chapter from the book is Introduction, but here we write the overview of data communication. So in this chapter, we will discuss about the basic principle and basic components of the communication system. So this lecture series will be in bilingual. So I will use English whenever necessary and also in Bengali whenever necessary. So before moving to the lecture, we first need to know what is data and what is communication. So I hope you all aware about the data. Data is the raw material of a product. So আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই, সেই জিনিসটা তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে যে জিনিসটা লাগে সেটাকে আমরা বলছি হচ্ছে ডেটা। সো এক্সাম্পল আকারে আমরা বলতে পারি, ফর এক্সাম্পল আমরা রুটি খাই প্রতিদিন। সো রুটি যদি তৈরি করি, এই রুটিটার র মেটেরিয়াল হিসেবে কি লাগে? সো সবাই জানো রুটি তৈরি করার জন্য আইদার আটা অথবা ময়দা লাগে, তারপরে পানি লাগে, লবণ লাগে। সো এই জিনিসগুলিকে আমরা বলি হচ্ছে র মেটেরিয়ালস। এই জিনিসগুলি দিয়ে আমরা রুটিকে তৈরি করি। সো এই র মেটেরিয়াল গুলিকে আমরা এখানে বলছি ডেটা। আর ইনফরমেশন আমরা কোনগুলিকে বলছি? এই র মেটেরিয়াল গুলি প্রসেস করার পরে আমরা ফাইনালি যে আউটপুট পাচ্ছি ওটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। সো আমাদের এখানে ইনফরমেশন তাহলে কোনটা? রুটি। রুটিটা হচ্ছে ইনফরমেশন। ওকে, সো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে এই ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট করা। সো আমরা এই লেকচার সিরিজের অনেক জায়গাতেই আমরা আসলে বন্ধুর এক্সাম্পল দেব, যে একজন বন্ধু আসলে কিভাবে আরেকজন বন্ধুকে ডেটা কমিউনিকেশন করে, অর আইদার ইন একজন বয়ফ্রেন্ড কিভাবে একজন গার্লফ্রেন্ডকে ডেটা কমিউনিকেশন করে, অর একজন হাজবেন্ড একজন ওয়াইফকে কিভাবে ডেটা কমিউনিকেশন করে, অর একজন ব্রাদার একজন সিস্টারের সাথে কিভাবে কমিউনিকেশন করে, অর এ ফাদার এন্ড মাদার কিভাবে কমিউনিকেশন করে। সো ইটস অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন বিটুইন দ্য টু আইডেন্টিক্যাল পার্সন, যেখানে আমরা আসলে দেখাবো এবং দেখার চেষ্টা করব যে কমিউনিকেশন করার সময় কি কি জিনিস দরকার হয়, কি কি প্রবলেম তৈরি হয়, কিভাবে ওই প্রবলেম থেকে ওভারকাম করা যায়, এবং ওই পার্টিকুলার প্রবলেমগুলিকে সলভ করে কিভাবে আমরা ইন্টারফেস নেটওয়ার্ক সলিউশন ডিজাইন করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেটা কমিউনিকেশন। সো এই লেকচারে আমরা আসলে মূলত কথা বলছি ডেটা কমিউনিকেশনের বেসিক জিনিসগুলো নিয়ে। সো আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ডেটা তাহলে কি হলো, র মেটেরিয়াল যেটা আমরা বলছি। সো এইগুলি আসলে আমরা এখন কমিউনিকেশন করব আমাদের অপর প্রান্তে যারা আছে তাদের সাথে। সো আমরা শুরুতে কিছু ডেফিনেশন আসলে দেখে নেব যে কি কি ডেফিনেশন আছে। সো আমরা সবার শুরুতে যেটা দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন। সেটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি ইট ইজ এ বেসিক্যালি এ কমিউনিকেশন এট এ ডিস্টেন্স। সো এটা আমরা সবাই জানি যে দুইজন মানুষ যখন কথা বলবে একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই কথা বলে। সো আমরা যদি ফোনে কথা বলি তাহলে আমরা দেখি যে দুইজন মানুষ দুইটা আলাদা আলাদা জায়গায় আছে, তাই না? সো দুটো আলাদা জায়গার মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে, যে টার্ম ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা বলছি কমিউনিকেশন। আর যেহেতু দূরত্বে কমিউনিকেশন করা হচ্ছে এই জন্য আমরা বলছি এটাকে টেলিকমিউনিকেশন। সো এখন এই ডেটা আসলে কি বোঝাচ্ছে, ডেটা বলতে কি বোঝাচ্ছে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে? এখানে ডেটা যে কোনো কিছু হতে পারে, ভয়েস হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। সো এটা ডিপেন্ড করবে যে দুইটা পার্টি আসলে কথা বলছে ওই দুইটা পার্টি কোনটার মধ্যে এগ্রি করছে। ফর এক্সাম্পল আমরা যদি ফোনে কথা বলি তাহলে এখানে আসলে ভয়েস কমিউনিকেশন হচ্ছে অডিও। আমরা আবার সাথে একই লোকের সাথে আমরা আবার চাইলেও ভিডিও কমিউনিকেশনও করতে পারি। আবার সিমিলার লোকের সাথে আমরা চাইলে টেক্সটও কমিউনিকেশন করতে পারি। সো এটা আসলে ডিপেন্ড করে দুইটা পার্টির মধ্যে কি বিষয়ে কথা হচ্ছে সেটার উপর। সো দুই পার্টি যদি এগ্রি করে ভয়েস কমিউনিকেশন হবে তাহলে তারা ভয়েস অডিও কমিউনিকেশন করবে। দুই পার্টি যদি এগ্রি করে ভিডিও দেন ভিডিও। ওরা যদি এগ্রি করে ডেটা তাহলে ডেটা, যেটা হতে পারে। সো এইবার ডেটা কমিউনিকেশনের ডেফিনেশন আমরা বলছি এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ট্রান্সমিশন মিডিয়াম। সো অফকোর্স এখন আমরা যদি কমিউনিকেশন করতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাতে চাই, আমাকে অবশ্যই কোনো না কোনো মিডিয়াম হয়ে ডেটা পাঠাতে হবে। সো এক্সাম্পল আকারে যদি বলি রাজশাহী থেকে আম ঢাকায় নিয়ে আসবো, এখন যেহেতু আমের সিজন। সো এখন রাজশাহী থেকে আম ঢাকায় নিয়ে আসতে চাইলে আমাকে কোনো না কোনো একটা জিনিস দিয়ে আসলে নিয়ে আসতে হবে, আইদার ট্রাক হোক, বাস হোক, রিক্সা হোক, সাইকেল হোক, হেলিকপ্টার হোক, হোয়াটএভার। আমাদের কোনো না কোনো একটা ট্রান্সমিশন মিডিয়াম অফকোর্স এখানে দরকার হবে। সো এখানে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আইদার একটা ওয়্যার্ড কেবলের দরকার হবে অথবা একটা ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি, রাইট? সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো যে একটা ডেটা কমিউনিকেশন করার জন্য তোমাকে অবশ্যই একটা ডিভাইস ব্যবহার করতে হবে, এবং ওই ডিভাইসটা একটা কমিউনিকেশন করার জন্য অবশ্যই একটা হার্ডওয়্যার এবং একটা সফটওয়্যার কম্বিনেশন থাকা লাগবে ওটার মধ্যে। আদারওয়াইজ তুমি অনলি হার্ডওয়্যার দিয়ে কমিউনিকেশন করতে পারবা বা অনলি সফটওয়্যার দিয়ে কমিউনিকেশন করা যাবে না। সো ইটস এ কম্বিনেশন বিটুইন এ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার অফ এ পার্টিকুলার ডিভাইস, যে ডিভাইসটা আসলে কমিউনিকেশনে অংশগ্রহণ করবে। ওকে,
সো এবার আমরা একটু সামনে আগাই। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটা ডেটা কমিউনিকেশন করার আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয় বা ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি। সো 4 ধরনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলবো। সবার শুরুতে হচ্ছে ডেলিভারি। সো ডেলিভারি খুবই সিম্পল কনসেপ্ট, যে একটা ডেটা যখন আমাকে ডেলিভার করতে হবে, ওই ডেটার একটা কারেক্ট ডেস্টিনেশন আসলে যেতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ডেটা পাঠানোর চেষ্টা করি আমার বন্ধুর উদ্দেশ্যে, এখন বন্ধুর কাছে ডেটা না গিয়ে দেখা গেল শত্রুর কাছে ডেটা চলে গেছে। সো ওইটা ডেলিভারি অবশ্যই হবে, কিন্তু এটা কারেক্ট ডেস্টিনেশন হবে না। সো এটাকে আমরা সাকসেসফুল কমিউনিকেশন বলতে পারি না। বাট অফকোর্স ইট ইজ এ কমিউনিকেশন, যেহেতু এটা সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে গিয়েছে। সো আমরা একটা সাকসেসফুল কমিউনিকেশন তাকেই বলতে পারবো যেটা ডেলিভারি সঠিক ডেস্টিনেশনের কাছে হবে। সেকেন্ড ওয়ান ইজ অ্যাকুরেসি। অবশ্যই আমি যে ডেটাটা পাঠিয়েছি ওটাই যাতে আসলে রিসিভ হয়, অ্যাকুরেট ডেটা যাতে যায়। অর্থাৎ মাঝখানে যদি ডেটা কোনো কারণে চেঞ্জ হয়ে যায় বা অল্টার হয়ে যায় বা কোনো এরর হয়, তাহলে সেই ডেটা যদি রিসিভ হয় তাহলে সেটাকে আমরা কমিউনিকেশন বলতে পারি। বাট এটা অফকোর্স কোনোভাবেই সাকসেসফুল কমিউনিকেশন নয়। কারণ সাকসেসফুল কমিউনিকেশন হতে চাইলে তোমাকে অবশ্যই কারেক্ট ডেটা রিসিভ করতে হবে। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে টাইমলিনেস। এটা খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে, কারণ নেটওয়ার্ক অল টাইম একটা সেন্সিটিভ কমিউনিকেশনের মধ্যে থাকে। এখানে টাইমের ফ্র্যাকশন অফ সেকেন্ড এদিক সেদিকে ডেটা আসলে করাপ্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই যখন দুইটা পার্টির মধ্যে কমিউনিকেশন হবে, একটা ডেটা কারেক্ট সময়ে ট্রান্সফার হবে। এক্সাম্পল আকারে আমরা বলতে পারি যে আমরা যদি কোনো একটা ডেটা পাঠানোর চেষ্টা করি প্রতি 10 সেকেন্ড পর পর, তাহলে সেই ডেটাটা প্রতি 10 সেকেন্ড পর পর রিসিভ হতে হবে, তাই না? সো তাইলে অ্যাকুরেট টাইমে আসলে যাবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিয়েল টাইম ট্রান্সমিশন, অর্থাৎ যখন যে জিনিসটা ঘটছে ওই জিনিসটা তখনই ট্রান্সফার হবে। ফর এক্সাম্পল, আমরা যদি ক্রিকেট খেলার কথা বলি, মনে করো ক্রিকেট খেলা হচ্ছে, এখন কোনো কারণে ডেটা ট্রান্সমিশন আসলে হচ্ছে না কোনো কারণে আমাদের এন্ডে, বা স্লো হচ্ছে। পরে দেখা গেল কি রিয়েল টাইম কমিউনিকেশনে যে 10 ওভার খেলা হয়ে গেছে, বাট আমরা আসলে দেখছি দ্বিতীয় ওভার বা তৃতীয় ওভার। সো ওই ধরনের কমিউনিকেশন আসলে টাইমলি ট্রান্সমিট হয় না আমাদের কাছে, তাই না? সো একটা রিয়েল টাইম ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন এটা প্রডিউস হচ্ছে তখনই যাতে আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিলে না করে এটাতে কমিউনিকেশন হয়। সো একটা সাকসেসফুল ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের অবশ্যই টাইমের বিষয়টা মাথায় রাখতে হবে। সবার শেষে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিটার। জিটারকে আমরা বলছি আনইভেন ডিলে অফ দ্য ডেলিভারি অফ দ্য প্যাকেটস। সো এক্সাম্পল আগে একটু আগে আমরা যেটা বলছিলাম যে 10 সেকেন্ড পর পর যদি ডেটা ট্রান্সমিট হয়, ফলে দেখা গেলো প্রথম ডেটা যাচ্ছে, তারপরের ডেটা যাচ্ছে 10 সেকেন্ড পরে, কিন্তু তৃতীয় ডেটাটা 10 সেকেন্ড পরে না গিয়ে চলে গেল 20 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে। সো দেখা গেল প্রতি 10 সেকেন্ড পর পর যাওয়ার কথা আসলে 10 সেকেন্ড পর পর যায় নাই, কখনো 10 সেকেন্ড পরে গেছে, কখনো 30 সেকেন্ড পরে গেছে। সো এই যে আনইভেন ডেলিভারি, এটাকে আমরা বলছি হচ্ছে জিটার। সো এই 4টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা ওই কমিউনিকেশনকে বলতে পারবো হচ্ছে সাকসেসফুল ডেটা কমিউনিকেশন। বা একটা কমিউনিকেশনের অবশ্যই এই 4টা সাকসেসফুল প্যারামিটার থাকা উচিত। সো প্যারামিটার গুলি কি কি আমি যদি একটু মনে করে দিই, একটা হচ্ছে ডেলিভারি, আমাকে সঠিক ডেস্টিনেশন দিতে হবে। অ্যাকুরেসি, আমাকে সঠিক ডেটা প্রোভাইড করতে হবে। টাইমলিনেস, আমাকে নির্দিষ্ট সময়ে ডেটা কমিউনিকেশন করতে হবে। এবং হচ্ছে জিটার, আমাকে এখানে আনইভেন ডেলিভারিটা যত সম্ভব মিনিমাইজ করা যায়। এগুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা বলবো হচ্ছে এটা একটা সাকসেসফুল ডেটা কমিউনিকেশন। এরপর যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো, একটা ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্ট। এগুলি তোমরা আসলে জানো, একটা জিনিস একটা বললে তোমরা বুঝতে পারবে যে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি। একটা কমিউনিকেশন করার জন্য কি কি কম্পোনেন্ট থাকা জরুরি। সো আমি যদি রাজশাহীর আমের এক্সাম্পলটা এখানে দিই, যে আমি এখানে আছি, আমি রাজশাহী থেকে আম নিয়ে আসবো। সো এখন এই কমিউনিকেশনটা কিভাবে হবে, তাহলে দেখো আমার কি দরকার। সো 5টা আলাদা কম্পোনেন্ট লাগবে। প্রথমে লাগবে হচ্ছে আম, যা আমরা কমিউনিকেশন করবো। সো আমাদের কমিউনিকেশনের ভাষা এটাকে আমরা বলছি হচ্ছে মেসেজ বা ডেটা, যেটা আমরা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করবো। কি কি ধরনের ডেটা হতে পারে সেটা আমরা পরে আলোচনা করছি। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে একজন সেন্ডার, যে রাজশাহী থেকে আমার বন্ধু, সে আসলে আমার জন্য আম পাঠাবে। সো একজন সেন্ডার অবশ্যই দরকার। তৃতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমি ঢাকায় থাকা। কারণ কি, কারণ আম রাজশাহী থেকে আমার বন্ধু পাঠালে আমাকে রিসিভ করতে হবে ঢাকায়। সো একজন রিসিভার থাকা অবশ্যই জরুরি। সো আম থাকা জরুরি, আমার বন্ধু রাজশাহী থাকা জরুরি এজ এ সেন্ডার, আমি ঢাকায় থাকা জরুরি এজ এ রিসিভার। তারপরে হচ্ছে গাড়ি, যেটা দিয়ে আসলে মানে আমটা রাজশাহী থেকে ঢাকায় পৌঁছাবে। সো ট্রাক হতে পারে, বাস হতে পারে, রিক্সা হতে পারে, হেলিকপ্টার হতে পারে, বিমান হতে পারে, হোয়াটএভার। আরো কি কি আছে, পরিবহন মিডিয়াম যে কোনো কিছু হতে পারে। সো এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, যে মিডিয়ামের মধ্য দিয়ে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে। সো আমটা যেই গাড়িতে চড়ে আমাদের কাছে আসবে সেটাকে আমরা বলছি মিডিয়াম। সো কমিউনিকেশনের ওয়েতে 2 ধরনের মিডিয়াম আছে, একটা হচ্ছে ফিজিক্যাল গাড়ি, আর একটা হচ্ছে ওয়্যারলেস গাড়ি, যেটা দেখা যাবে না। ঠিক আছে। সবার শেষে যেটা দরকার সেটা হচ্ছে বন্ধুর সাথে যদি ঝগড়া এড়াইতে হয়, তাহলে আমের দর দাম নিয়ে আগেই কথা বলে নিতে হবে। কাঁচা আম না পাকা আম দিতে হবে সেটাও কথা বলতে হবে। আমের কেজি কত সেটাও বলতে হবে। কি ধরনের আম কমিউনিকেশন হবে সেটাও বলতে হবে। সো সবকিছু যেখানে লিপিবদ্ধ করা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে এগ্রিমেন্ট। সো কমিউনিকেশনের ভাষায় এটাকে বলি হচ্ছে আমরা
প্রোটোকল, এই প্রোটোকলটাকে বলা হয় রুলস এন্ড রেগুলেশন, যা একটা ডেটা কমিউনিকেশনে গভর্ন করে। যে আমি যখন একটা সাকসেসফুল ডেটা কমিউনিকেশন করতে চাইবো, আমার কিছু নিয়ম কানুন মেনেই আসলে কমিউনিকেশন করতে হবে। সো এই নিয়ম কানুনগুলি সবকিছুই লেখা থাকে হচ্ছে প্রোটোকলের মধ্যে। এখন দুইটা পার্টি যখন এগ্রি করে ডেটা কমিউনিকেশন করার জন্য, তারা অবশ্যই ওই প্রোটোকলটা এগ্রি করে যে আমি এই নিয়ম কানুন মেনে এই কমিউনিকেশনটা আসলে করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই 5টা কম্পোনেন্টের মধ্যে একটা করে বাদ দিই, সবার আগে আম বাদ দিই, যেটা আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম, মেসেজ, তাহলে কি আসলে কমিউনিকেশন হবে? হবে না, যেহেতু আমি নেই। দ্বিতীয় হচ্ছে একজন সেন্ডার, সো আম আছে কিন্তু ওইখান থেকে আম পাঠানোর মতো কেউ নেই, সো কমিউনিকেশন হবে না। 3 নাম্বার হচ্ছে রিসিভার, সো আম আছে, সেন্ডারও আছে, কিন্তু ঢাকায় রিসিভ করার মতো কেউ নেই, হবে না, এই কমিউনিকেশন হবে না। 4 নাম্বার হচ্ছে আম আছে, সেন্টার আছে, রিসিভার আছে, কিন্তু গাড়ি নেই, তাহলে আমটা আসবে কি করে? সো এই কমিউনিকেশন হবে না। সবার শেষ হচ্ছে সবই আছে কিন্তু কোনো নিয়ম কানুন সেট করা হয়নি, ফলে যেটা হবে যে কমিউনিকেশন দুইটা পার্টির মধ্যে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য উই মাস্ট ফলো সাম রুলস এন্ড রেগুলেশন, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রোটোকল। সো আশা করি বুঝতে পেরেছো। সো এখানে একটা সুন্দর ছবি আছে, দেখো। প্রথমে হচ্ছে সেন্ডার, তারপরে হচ্ছে তোমার একটা রিসিভার, মাঝখানে যে মেসেজটা দেখো, দুই পাশে কমিউনিকেশন হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে, আর দুইটা পার্টির মধ্যে কিছু রুলস নিয়ম কানুন লেখা আছে, এই রুলস এবং নিয়ম কানুনকে আমরা বলছি হচ্ছে প্রোটোকল। সো এইভাবে যদি আমরা কমিউনিকেশন করি, তাহলে আমার ডেটা কমিউনিকেশন সাকসেসফুলি করা সম্ভব। ঠিক আছে, সো কোনো কম্পোনেন্ট বাদ দেওয়া যাবে না। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলছি, ডেটা। এই ডেটা আমরা, ডেটা বলতে আসলে কি বুঝছি বা কি কি ধরনের ডেটা হতে পারে? সো দেখো, ডেটা হতে পারে টেক্সট, এটা আমরা প্রতিনিয়ত আসলে ব্যবহার করি টেক্সট। ফর এক্সাম্পল, মেসেঞ্জারে আমরা চ্যাটিং করছি বাই রাইটিং সাম টেক্সট, রাইট? সো এটা হচ্ছে এক ধরনের ডেটা। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে আস্কি ক্যারেক্টার। সো এটা 7 বিটে হতে পারে, 8 বিটে হতে পারে। সো 7 বিট যদি হয় আস্কি, আর 8 বিট যদি হয়, তাহলে আমরা সেটাকে বলছি এক্সটেন্ডেড আস্কি। ইউনিকোড হতে পারে, অফকোর্স। আইএসও হতে পারে 32 বিটে, ইউনিকোড 16 বিটের। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে নাম্বার। আমরা অবশ্যই নাম্বার কম্বিনেশন করি, ডেসিমেল, বাইনারি, হোয়াটএভার, যে কোনো টাইপের নাম্বারই কম্বিনেশন হতে পারে। তারপরে হচ্ছে ইমেজ, আমরা দুইটা পার্টির মধ্যে ছবি আদান প্রদান করতে পারি। সো ইমেজের ক্যালকুলেশন হবে বাই পিক্সেল, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। সো ইমেজ ইজ এ অ্যানাদার কাইন্ড অফ ডেটা। একটা হতে পারে অডিও, যে ভয়েস কমিউনিকেশন, আমরা যে এখন, আমি যে লেকচারটা তোমাদের কাছে দিচ্ছি, এটা হচ্ছে অডিও ট্রান্সমিশন হচ্ছে। সো এটাও ওয়ান কাইন্ড অফ ডেটা। আর হতে পারে ভিডিও, যদি ছবি সহ থাকতো, তো সেটা হচ্ছে ভিডিও ট্রান্সমিশন। সো এগুলি হচ্ছে একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার ওয়ে, যে আমরা কোনো একটা ডেটাকে বিভিন্ন উপায়ে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা ফ্লো। এখন দুইটা পার্টির মধ্যে কমিউনিকেশন হতে চাইলে কিভাবে আসলে বা কত উপায়ে কমিউনিকেশন করা যায়? যেমন প্রথম উপায়ে যেটা কমিউনিকেশন করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে ইউনিডিরেকশনাল বা একদিকে, অর্থাৎ যে পাতে কমিউনিকেশন হবে ওই পাতে আর কখনোই, মানে যে পাতে সেন্ডিং হবে ওই পাতে কখনোই রিসিভ হবে না। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা বলতে পারছি ওয়ান ওয়ে রোড। ঢাকায় আমরা অসংখ্য রোড দেখি যেখান দিয়ে গাড়ি শুধু যায়, ওই রাস্তার গাড়ি আসলে ফেরত আসে না। সো সেটা হচ্ছে ওয়ান ইউনিডিরেকশনাল বা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর কমিউনিকেশন ডিভাইসের ক্ষেত্রে আমরা বলতে পারি কিবোর্ড, মনিটর, মাউস, এগুলি থেকে যে ইনস্ট্রাকশন গুলো কম্পিউটারে যায়, ওই কোনো ধরনের ইনস্ট্রাকশন আর এই ডিভাইসে কখনো ফেরত আসে না। সো এটাকে বলি সিমপ্লেক্স কমিউনিকেশন। সো ছবিটা দেখো, এটা একদিকে ডেটা কমিউনিকেশন হচ্ছে, সো ওয়ান ওয়ে কমিউনিকেশন। দ্বিতীয় যেটা পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে হাফ ডুপ্লেক্স। সো হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কি হয়, বোথ স্টেশন ক্যান ট্রান্সমিট এন্ড রিসিভ ডেটা সাইমালটেনিয়াসলি। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, দুইটা কোনোভাবেই একক সময় করবে না, একসাথে করতে পারে কিন্তু একক সময় না। অর্থাৎ একজন যদি ডেটা কমিউনিকেশন করে, তাহলে অপর প্রান্তে যিনি আছে সে শুধু ডেটা রিসিভ করবে, শেষ হলে তারপরে সে আসলে কমিউনিকেশন করবে। বেস্ট এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি বা সিটিজেন ম্যান রেডিও, যেখানে আসলে তোমার একদিকে কমিউনিকেশন হয়, একজন কথা বলা শেষ করলে দ্বিতীয় জন কথা বলা শুরু করে। সো এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এটা রিয়েল টাইম বাট নট এট দ্য সেম টাইম। সো এক্সাম্পল আকারে দেখো, একজন কথা বলা যখন শেষ হবে তারপরে দ্বিতীয় জন কথা বলা শুরু করবে। সো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কোনটা? ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে বোথ ডিভাইস ক্যান ট্রান্সমিট এন্ড রিসিভ ডেটা সাইমালটেনিয়াসলি। সো হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এর মধ্যে একটু মৌলিক পার্থক্য আছে। হাফ ডুপ্লেক্সও দুই ওয়েতে কমিউনিকেশন করতে পারে, বাট একক সময় করতে পারে না। বাট ফুল ডুপ্লেক্সে কি করে? ফুল ডুপ্লেক্স হচ্ছে একক সময় দুইটা ডিভাইস একসাথে কমিউনিকেশন করতে পারে। এক্সাম্পল কি হতে পারে? সবাই বুঝতে পারছে, এক্সাম্পলটা হচ্ছে সেলুলার ফোন, অর্থাৎ আমরা যে ফোন দিয়ে কথা বলছি, এই ফোনে একসাথে ডেটা ট্রান্সমিটও করা যায়, ডেটা রিসিভও করা যায়। সো এটা হচ্ছে আমাদের আহ 3টা পদ্ধতি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স পদ্ধতি। সো নর্মালি যখন ডেটা কমিউনিকেশন ঘটে,
ম্যাক্সিমাম আর মেজরিটি অফ দ্য কমিউনিকেশন ঘটে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন মোডে, যেখানে একটা ডিভাইস একই সময় ডেটা ট্রান্সমিটও করতে পারে, ডেটা রিসিভও করতে পারে। ঠিক আছে। ওকে, সো আমরা একটা ছবি দেখি, ছবিতে যেটা দেখা যাচ্ছে ডাইরেকশন আসলে দুই দিকে আছে। সো একক সময়ে দুইটা ডিভাইস একসাথে কমিউনিকেশন করতে পারে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি এখন? ডেটা, মনে করো ডিভাইস তোমার কাছে আছে আমার কাছে আছে, কিন্তু সে আসলে কমিউনিকেশনটা করবে কি করে? এই দুইটা ডিভাইস কমিউনিকেশন করতে চাইলে অবশ্যই দুইটা ডিভাইসকে একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আসতে হবে। এই কমিউনিকেশন সিস্টেমকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক। সো নেটওয়ার্কের ডেফিনেশন আকারে কি বলা যায়? নেটওয়ার্কের ডেফিনেশন আকারে বলা যায় নেটওয়ার্ক ইজ ইন্টারকানেকশন অফ এ সেট অফ ডিভাইসেস দোজ আর দ্য কেপেবল অফ কমিউনিকেশন। সো যেই ডিভাইসগুলি আসলে একটা কমিউনিকেশন করার জন্য কেপেবল, সেই ডিভাইসগুলি নিয়ে যদি একটা ইন্টারকানেক্টেড জিনিস তৈরি করা হয়, দ্যাট ইজ অলসো কল্ড এ নেটওয়ার্ক। এখন একটা নেটওয়ার্কে ডেটা পাঠাতে চাইলে একজন হোস্ট থাকে উভয় প্রান্তে, অর্থাৎ আমি এখান থেকে ডেটা পাঠাচ্ছি, আমার ডিভাইসটা একটা হোস্ট, অপর প্রান্তে যখন যে যে ডেটাটা রিসিভ করবে সেও আসলে একটা হোস্ট। এখন দুইটা হোস্ট বলতে আসলে কি বলছি? হোস্ট বলতে আমরা বুঝি যে একটা কম্পিউটার হতে পারে, একটা ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ, ওয়ার্কস্টেশন, সেলুলার ফোন, হোয়াটএভার, যে কোনো কিছু আসলে হোস্ট হিসেবে কাজ করতে পারে। আর এই হোস্ট গুলিকে কমিউনিকেশন করার জন্য আমরা মাঝখানে যে জিনিসটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে একটা কানেক্টিং ডিভাইসেস। সেটা হতে পারে আইদার সুইচ অথবা হাব অথবা রাউটার, যে আসলে এই ডিভাইসগুলির মধ্যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে দিতে পারে। এই কানেক্টিং ডিভাইস ছাড়াও আসলে কমিউনিকেশন করা সম্ভব যদি দুইটা ডিভাইসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করা যায়। অর্থাৎ আমার ডিভাইসটা সরাসরি আরেকটা ডিভাইসের সাথে একটা সরাসরি ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্টেড হবে। ফর এক্সাম্পল, আমরা যদি নেটওয়ার্কের মধ্যে গেম খেলতে চাই, যারা হোস্টেলে বা মেসে থাকো, তারা হয়তো পাশাপাশি দুই রুমে বসে একটা কেবল দিয়ে দুইটা ডিভাইসকে কানেক্ট করে তোমরা কমিউনিকেশন করতে পারো। তো ওই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে মাঝখানে আর আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। ওই ধরনের কানেক্টিভিটিকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। ওকে। সো একটা নেটওয়ার্কের আসলে কি কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদেরকে কিছু জিনিস আসলে ফোকাস করতে হবে। যেমন ফার্স্ট ওয়ান ইজ পারফরমেন্স। সো আমরা অবশ্যই দেখবো যে একটা ডেটা ট্রান্সমিট টাইম কত, সেটা যত কমিউনিকেশন কম হবে ততই আমাদের জন্য ভালো। একটা রেসপন্স টাইম কত, আমি যখন একটা মেসেজ কোয়েরি করবো নেটওয়ার্কে, ওই মেসেজটা আসলে সে কত দ্রুত সময়ে রিপ্লাই করতে পারে। তারপর হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে কি পরিমাণ ইউজার আসলে পার্টিকুলার সময়ে কানেক্টেড অবস্থায় আছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে কি ধরনের ট্রান্সমিশন মিডিয়াম ব্যবহার করছি, ওয়্যার্ড মিডিয়াম আর ওয়্যারলেস মিডিয়াম। আর সবার শেষে পারফরমেন্স মেজার করার জন্য আরেকটা যে জিনিস আছে সেটাকে আমরা বলেছি একটা ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কেপেবিলিটি কেমন। ওইটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে ওই ডিভাইসটা বা ওই নেটওয়ার্কটা কিভাবে পারফর্ম করছে। ওকে, সো পারফরমেন্স একটা কি কি ইন্ডিকেটর যেটা দিয়ে আমরা একটা নেটওয়ার্কের বৈশিষ্ট্য বুঝতে পারি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রিলায়েবিলিটি, অর্থাৎ কোন একটা নেটওয়ার্ক কোনো কারণে যদি ফেল করে এটা কত দ্রুত সময়ের মধ্যে আসলে রিকভার করতে পারে, এই জিনিসটাকে বলা হচ্ছে রোবাস্টনেস। সো একটা নেটওয়ার্কে যখন আমরা কমিউনিকেশন করব তখন এটা অবশ্যই আমাকে একটা রিলায়েবল কি বলে ফ্লো আমাকে দিতে হবে। আদারওয়াইজ দেখা গেল আমি যদি কমিউনিকেশন করে একটা সিস্টেমের উপর রিলায়েবিলিটি তৈরি করতে না পারি, বা আমি যদি নাই বুঝতে পারি যে আমার কমিউনিকেশন হবে কি হবে না, বা ফেল করলে সে রিকভার করতে কি পারবে না, তাহলে আমরা কেন ওই কমিউনিকেশন করবো, তাই না? সো একটা নেটওয়ার্ক মাস্ট বি এ রিলায়েবল সোর্স অফ কমিউনিকেশন। সবার শেষে খুবই গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে সিকিউরিটি। অবশ্যই তোমার নেটওয়ার্কটা সিকিউর হতে হবে। আমরা যদি কোনোভাবে একটা নেটওয়ার্ক সিকিউর না হয় তাহলে আমরা কোনো ধরনের ট্রানজেকশন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। কিন্তু একটা নেটওয়ার্ক যখন অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আমরা এস্টাবলিশ করব, তখন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার নেটওয়ার্কটা অবশ্যই সিকিউর। কারণ এখানে যারা কমিউনিকেশন করতে আসবে তাদের ডেটা যাতে কোনোভাবেই লস না হয়, কোনোভাবে চুরি না হয়, কোনোভাবে নষ্ট না হয়, কোনো কিছুই যাতে ডেটার উপরে না ঘটে। সো একটা নেটওয়ার্ক সেট আপ করার সময় আমাকে মাথায় রাখতে হবে ওই নেটওয়ার্কের পারফরমেন্স, অবশ্যই মাথায় রাখতে হবে ওইটা কতটা রিলায়েবল, এবং অবশ্যই মাথায় রাখতে হবে ওই নেটওয়ার্কটা কতটা সিকিউর। সো আমরা যদি এই বৈশিষ্ট্যগুলি মাথায় রেখে একটা নেটওয়ার্ক ডিজাইন করি, তাহলে ওই নেটওয়ার্কটা হবে যে একটা কমিউনিকেশন করার জন্য একটা বেস্ট পসিবল কানেকশন। ওকে। সো একটা নেটওয়ার্ক কিরকম হয় দেখতে, বা একটা নেটওয়ার্ক ডিজাইনটা কিরকম হয়, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টপোলজি। সো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে একটা নেটওয়ার্ককে ডিজাইন করার জন্য কি কি ধরনের টপোলজি ব্যবহার করা হয়। সো আশা করি তোমরা সবাই সাথেই থাকবে, এবং আমি সবাইকে পরামর্শ দেব আমাদের বইয়ের চ্যাপ্টারের শেষে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। যেই প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা সবাই সমাধান করবে, এবং কিছু প্রশ্ন আমি আমাদের এখানে যে ডিসকাশন ফোরাম আছে ওখানেও লিখবো। সো তারপরে আমরা পিয়ার লার্নিং এর মাধ্যমে শেখার চেষ্টা করব যে এখান থেকে আমরা আসলে কি বুঝতে পেরেছি, আজকে টপিকগুলি থেকে কি বুঝতে পেরেছি। সো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ফিজিক্যাল স্ট্রাকচার অফ এ নেটওয়ার্ক বা টপোলজি নিয়ে কথা বলবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।